আপনি আর আপনার খুব কাছের একজন বন্ধু এক জায়গায় বসে আছেন। আপনাদেরকে হুট করে এক লোক এসে দুটো বক্স দিয়ে বলল, এই দুটো বক্সের মধ্যে যে কোনো একটা আপনার, আরেকটা বক্স আপনার বন্ধুর। আপনি যেটা চুজ করবেন সেটা বাদ দিয়ে যেটা বাকি থাকবে সেটা আপনার বন্ধুর। আপনারা বক্স দুটো খুললেন। প্রথম বক্সে আপনারা দেখতে পেলেন অনেকগুলো টাকা, নতুন নোট একদম। এবং সেই লোকটা বলল, এবং বক্সের উপরেও লেখা ছিল যে ওই বক্সে মোট 30 লাখ টাকা আছে। আর আরেকটা বক্স ওপেন করার পর দেখা গেল একদম নিচে ছোট্ট একটা 1 টাকার কয়েন। আপনাকে বলা হয়েছে যে কোনো একটা চুজ করতে। এত অবভিয়াস চয়েস তো হওয়ার কথা না। 1 টাকার সাথে 30 লাখ টাকার কি কোনো তুলনা হয়? হ্যাঁ, ডেফিনিটলি একটা ক্যাচ আছে। 1 টাকার বক্সটার উপরে লেখা যে এই 1 টাকাটা একটা অলৌকিক 1 টাকা, যেই টাকাটা প্রতিদিন তার আগের দিনে দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ আজকে যদি আপনার কাছে 1 টাকা থাকে, অর্থাৎ আপনি 1 টাকাটা চুজ করেন, কালকে দেখবেন বক্সে 2 টাকা আছে। তার পরদিন দেখবেন 4 টাকা, পরদিন দেখবেন 8 টাকা। অর্থাৎ প্রতিদিন একটু, একটু করে বাড়তে থাকবে এবং ডাবল হতে থাকবে। এখন আপনাকে এই চয়েসটা দেওয়া হয়েছে। আপনি 1 টাকাটা নিতে পারেন কিংবা ওই 30 লাখ টাকা নিতে পারেন। আরেকটা ব্যাপার, 1 টাকার বক্সটার উপরে একটা ছোট্ট সতর্কবাণীও কিন্তু লেখা আছে। সেখানে লেখা যে এই দ্বিগুণ হওয়ার যে ক্যাপাসিটি সেটা মাত্র 30 দিনের জন্য। 30 দিনের পর এটা আর দ্বিগুণ হবে না। সো এরকম একটা সতর্কবাণী দেখে, এবং এই 1 টাকা দ্বিগুণ হয়েও আর কটুক যাবে, তাই না? 30 লাখ টাকা নেওয়াটা কি সেফ না? আপনি যদি এই ধাঁধাটা বা এই আইডিয়াটা বা মেন্টাল যে গেমটা সেটার উত্তর জানেন, তাহলে আপনি ডেফিনিটলি জানেন এই 1 টাকার কয়েনটা চুজ করাটা হচ্ছে ওয়াইজ অপশন। আর যদি আপনি এটা না জেনে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার মনে হবে 30 লাখ টাকাই তো বেটার অপশন, তাই না? 30 দিনে ওই 1 টাকার কত দূর যাবে? বাট আপনি জানেন আর না জানেন, দুই ক্ষেত্রেই এই ব্যাপারটা মেনে নেওয়া খুব কঠিন। এটার যে আসল রেজাল্টটা কীরকম? দ্বিতীয় দিনে আপনার কাছে আছে 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, চতুর্থ দিন 8 টাকা, তারপর দিন 16 টাকা। এভাবে যখন 10ম দিন, আপনার বন্ধু কিন্তু অলরেডি 30 লাখ টাকার মালিক, আর আপনার হাতে আছে মাত্র 512 টাকা। তারপর দিন 1024 টাকা। এভাবে করতে 15তম দিনে গিয়ে মাত্র 16,000 টাকা। 16,000 টাকাতে আপনি কী করবেন? অর্ধেক সময় তো চলে গেছে, তাই না? এরপর দেখুন কি ঘটে। 20তম দিনে 5,24,000 টাকা। তারপর 30তম দিনে কত টাকা হতে পারে? কি মনে হয় বলুন তো? আসল সংখ্যাটা হচ্ছে 53,68,70,912 টাকা। আনবিলিভেবল না? 1 টাকার একটা কয়েন প্রতিদিন যদি দ্বিগুণ হতে থাকে, মাত্র 30 দিনের মাথায় সেটা 53 কোটি টাকায় পরিণত হবে। আনবিলিভেবল। আর এই অদ্ভুত অ্যাবনর্মাল ব্যাপারটাই ঘটে, অবিশ্বাস্য ব্যাপারটাই ঘটে যখন আমরা কোনো কিছুর এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখি। ছোট, ছোট গ্রোথ, কিন্তু যদি লম্বা সময় ধরে হতে থাকে, সেটা একসময় এরকম এক্সপোনেনশিয়াল আনবিলিভেবল গ্রোথ আনে। আর এই যে আইডিয়াটা, অর্থাৎ আসলের সাথে যখন এক্সট্রাটা অ্যাড হতে থাকে এবং সেটার ভিত্তিতে এটা বাড়তে থাকে, এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়। এই ব্যাপারটাকে কিন্তু ম্যাথমেটিক্সের ভাষায় কম্পাউন্ডিং বলে। এবং এই যে ইফেক্টটা হচ্ছে না, কোনো একটা কিছুতে যখন এই ইফেক্টটা পড়ে, যেটার কারণে এটা এত দ্রুত বাড়তে থাকে, এই ব্যাপারটাকে বলে কম্পাউন্ডিং ইফেক্ট। কিন্তু এই গল্পের সাথে আমাদের আলাপের সম্পর্ক কি? দেখুন, আমাদের লাইফের যতগুলো এরিয়া আছে, সেটা ফিজিক্যাল হেলথ হোক, রিলেশনশিপ হোক, টাকা পয়সা হোক, যাই হোক, প্রত্যেকটা জায়গায় সাকসেসফুল হওয়ার জন্য কিংবা ফেল করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হচ্ছে কম্পাউন্ডিং ইফেক্ট। ছোট্ট কোনো কাজ, খুব সামান্য, ওই 1 টাকার মতো, কিন্তু রিপিটেডলি একটা লম্বা সময় ধরে যখন কনসিস্টেন্টলি সেটা করতে থাকা হয়, তখন সেটার এরকম একটা কম্পাউন্ডিং ইফেক্ট রেজাল্ট আমরা দেখতে পাই। সেটা যদি খারাপ হয়, নেগেটিভ কোনো কাজ হয়, সেটার একটা নেগেটিভ বড় রেজাল্ট হয়। আর যদি সেটা পজিটিভ কাজ হয়, তাহলে সেটা একটা পজিটিভ রেজাল্ট আসে। এবং সেটার এক্সাম্পলই আমরা আজকে দেখতে থাকবো, এবং আমরা দেখব এই কম্পাউন্ডিং ইফেক্টের যে স্ট্রেংথ, যে শক্তি, এই পাওয়ারটাকে কীভাবে হারনেস করতে হয়। এবং এই কম্পাউন্ডিং ইফেক্ট যে সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্ট পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বা গ্রোথের জন্য, এটা কিন্তু আমার আইডিয়া না। এটা একটা বই থেকে নেওয়া, যে বইটার নাম দ্য কম্পাউন্ড ইফেক্ট। এবং বইটার রাইটার ড্যারেন হার্ডি নিজেও আমার মতো একজন কোচ, যিনি হচ্ছেন পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন বহু বছর ধরে। এবং ইন্টারেস্টিংলি তিনি নিজের লাইফে প্রচণ্ড সাকসেসফুল একজন মানুষ। মাত্র 25 বছর বয়সে মিলিয়নিয়ার, এবং 27 বছর বয়সের মধ্যে সেই $1 মিলিয়ন বিজনেসকে তিনি $50 মিলিয়ন বিজনেসে রূপান্তরিত করেন। এবং তার মতামত হচ্ছে, তার লাইফের যে সাকসেস, সেই সাকসেসের পেছনে যদি একটা ফর্মুলা থেকে থাকে, সেই ফর্মুলাটা হচ্ছে কম্পাউন্ডিং ইফেক্ট। সেই কম্পাউন্ডিং ইফেক্ট বা দ্য কম্পাউন্ড ইফেক্টের যে আইডিয়া, সেই সূত্রটা আসলে কি, এই কম্পাউন্ড ইফেক্ট কীভাবে কাজে লাগাতে হয়, আর এই কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার আমরা কেন কাজে লাগাতে পারি না, কোন মাইন্ডসেটের জন্য কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার সাধারণ মানুষ বুঝতে পারে না, সেটা নিয়ে আমাদের আজকের আলাপ। আমরা 4 স্টেপে
একটা প্রোটোকল ডেভেলপ করা ট্রাই করব। এই কম্পাউন্ড ইফেক্ট বইয়ের প্রথম 2টা চ্যাপ্টারে আমরা যতগুলো লার্নিং পেয়েছি, সেই লার্নিংগুলোকে আমরা কয়েকটি স্টেপে ভাগ করব। মোট 4টা স্টেপ। এই 4টা স্টেপের থ্রুতে আমরা কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার হার্নেস করার চেষ্টা করব আমাদের পার্সোনাল লাইফে এবং লাইফের যে কোনো এরিয়াতে ওরকম এক্সপোনেনশিয়াল গ্রোথ যদি আমরা আনতে চাই, তাহলে এই স্টেপগুলো আমাদেরকে হেল্প করবে। তাহলে চলুন শুরু করা যাক। কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার নিজের লাইফে কাজে লাগানোর জন্য ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে কম্পাউন্ড ইফেক্টের পে অফ বুঝতে পারা। দেখুন, ওই ৳1 যে এক্সাম্পলটা, সেটা হয়তো অতটা বাস্তব মনে হচ্ছে না পার্সোনাল লাইফের জন্য। কিন্তু আমি যদি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরুন আপনি এতদিন চা খেতেন না, হুট করে সিদ্ধান্ত নিলেন আজকে থেকে চা খাবেন প্রতিবেলাই। এমনিতেই নতুন করে নেশা হয় না অনেকের, নতুন করে চা খেতে শিখে সেরকম হয়েছে। আর আপনার একজন বন্ধু, সে হুট করে ডিসিশন নিল, বা অফিসের কলিগ, সে ডিসিশন নিল আজকে থেকে আর সে চা খাবে না। এরপর যেটা ঘটলো, আপনি প্রতিদিন অ্যারাউন্ড 4 বেলা করে চা খাওয়া শুরু করলেন। প্রতি কাপ চায়ে মোটামুটি 2 চামচ করে চিনি দিচ্ছেন এবং 32 ক্যালোরি করে যদি আমি ধরি 2 চামচ চিনিতে, অ্যারাউন্ড 125-128 ক্যালোরি চিনি আপনি প্রতিদিন ইনটেক করছেন জাস্ট ওই চা খেতে গিয়ে। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট কোনো ইনপুট না, তাই না? খুব সিগনিফিকেন্ট খাবার দাবার না। কিন্তু রেজাল্ট কি দাঁড়াচ্ছে দেখুন। আমাদের সাধারণত 1 কেজি ওজন কমানোর জন্য 7700 ক্যালোরি বার্ন করা লাগে। আর আপনি ওই যে 128 ক্যালোরি করে প্রতিদিন খাচ্ছেন, 1 বছর পর এই 128 ক্যালোরি ওই 7700 করে যদি আমরা হিসাব করে দেখি, অ্যারাউন্ড 6 কেজি ওজন অ্যাড করবে আপনার লাইফে বা আপনার শরীরে। এবং আপনার যে বন্ধু ওই চা খাওয়া ছেড়ে দিয়েছিল না, জাস্ট ওই একটা ডিসিশনের কারণে সে কিন্তু 6 কেজি লুজ করবে এবং ডিফারেন্সটা কিন্তু 12 কেজির হয়ে যাবে তার সাথে আপনার, তাই না? এবং ওই 12 কেজি কিন্তু জাস্ট 12 কেজি না। দেখুন, প্রতিবার যখন চায়ের অফার আসছে, প্রতিবার সে চাটা ইগনোর করছে এবং নিজের হেলথকে প্রায়োরিটাইজ করছে। ফলশ্রুতিতে লাইফের অন্যান্য সব এরিয়াতেও তার ওই উইল পাওয়ারের একটা রিফ্লেকশন থাকবে। দেখা যাবে অন্য যত নেগেটিভ কাজ আছে, হয়তো সিগারেট কিংবা একটা আড্ডা কিংবা অযথা একটু সিরিয়াল দেখা, টিভি দেখা, ওই সব কিছুকেই সে ইগনোর করতে শুরু করবে, কারণ সে তো একটা পার্সোনাল ডেভেলপমেন্টের জার্নিতে আছে। আর আপনি যেহেতু নতুন করে একটা ব্যাড হ্যাবিট অ্যাকসেপ্ট করেছেন এবং আপনি জানেন জিনিসটা আপনার জন্য ভালো না, তারপর আপনি করে যাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি আপনার উইল পাওয়ার ক্ষয় করছেন এবং আপনার এমন একটা ব্যক্তিত্ব তৈরি হচ্ছে যে ব্যক্তিত্ব একটু দুর্বল। ফলশ্রুতিতে আপনি হয়তো লাইফের অন্যান্য অনেক জায়গায় যা করা উচিত সেটা করছেন না। আপনি এক্সারসাইজ করছেন না, ফলে হয়তো 6 কেজির জায়গায় ওজন 10 কেজি বা 12 কেজি বাড়ছে। আপনি যেহেতু চা খাচ্ছেন, তার সাথে একটু কুকিজ খাচ্ছেন, একটু পেস্ট্রি খাচ্ছেন, সেটা আরও ওজন অ্যাড করছে। যেহেতু এক্সারসাইজ করছেন না, গ্রগি লাগছে, আরও বেশি ওজন বাড়ছে, ফিজিক্যালি বেটার লাগছে না, তাই হয়তো সেটা কাজে ইম্প্যাক্ট ফেলছে, আগের মতো মনোযোগ পাচ্ছেন না, পারফরমেন্সে ইম্প্যাক্ট ফেলছে। পারফরমেন্সে ইম্প্যাক্ট ফেলে সেটা ফাইন্যান্সে ইম্প্যাক্ট ফেলে বাই ডিফল্ট, টাকা পয়সা ইম্প্যাক্ট ফেলে, প্রমোশনে ইম্প্যাক্ট ফেলে, বসের যে ফিডব্যাক সেই ফিডব্যাকে ইম্প্যাক্ট ফেলে। সেই নেগেটিভ ফিডব্যাক নিয়ে আপনি বাসায় ফিরছেন, বাসায় ফিরে যখন ওয়াইফের সাথে কথা বলছেন, সেই নেগেটিভ যে মাইন্ডসেট সেটার একটা রিফ্লেকশন বাসায় হচ্ছে, যাতে ওয়াইফের সাথে রিলেশন হয়তো আগের মতো সুন্দর থাকছে না, সেটার একটা ইফেক্ট আবার কাজের উপর পড়ছে, ঘুমের উপর পড়ছে। সেই কারণে আপনি ডিপ্রেসড হয়ে হয়তো আবার সিরিয়াল দেখছেন, আরও বেশি করে খাচ্ছেন, রাতের বেলা উঠে যখন মন খারাপ লাগছে তখন একটু পেস্ট্রি খাচ্ছেন, একটু কোক খাচ্ছেন। এই যে রিপল ইফেক্ট, এটাই কিন্তু আস্তে আস্তে কম্পাউন্ড করতে থাকে। আমাদের ওই ছোট্ট একটা চা খাওয়ার ডিসিশন, ছোট্ট 2 চামচ চিনি খাওয়ার ডিসিশন, সেটা ইন দি এন্ড আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে সেটা কখনোই আগে থেকে ক্যালকুলেট করা পসিবল না। এটা তো একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল ছিল, বাট রিয়েল লাইফেও যদি আপনি তাকান, আপনি দেখবেন যারা কম্পাউন্ড ইফেক্টকে হার্নেস করতে পারে তাদের পে অফ অনেক বেশি সব সময়। যেমন দেখুন, নোভাক জকোভিচ ওয়ার্ল্ডের বেস্ট টেনিস প্লেয়ার ছিলেন। নোভাক জকোভিচ যখন 680-র বাইরে র্যাঙ্কিংয়ে, তখন তার ইয়ারলি ইনকাম ছিল অ্যারাউন্ড 2 থেকে 2.5 কোটি টাকা। অথচ সেই জকোভিচই যখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বরে চলে আসলেন, তখন তার ইয়ারলি আর্নিং 168 কোটি টাকার বেশি, অর্থাৎ 2 কোটি থেকে 168 কোটি টাকায় তিনি পৌঁছে গেছেন। কিন্তু চেঞ্জ কোথায় হয়েছে জানেন? আগে তার যে সাকসেস রেট ছিল, অর্থাৎ পয়েন্ট জেতার রেট ছিল, সেটা ছিল 49%। অর্থাৎ 100টা বল খেলা হলে 49টা তিনি জিততেন, বাকি 51টা হারতেন। আর যখন তিনি 680 থেকে 1 নম্বরে চলে আসলেন, তখন তার বল জেতার বা পয়েন্ট জেতার রেটিংটা কত হয়েছে জানেন? 80, 90, 70 এরকম কিন্তু কিছু না। ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার, অথচ তার রেটিং তখন মাত্র 55%, 55%। অর্থাৎ 49 থেকে 55, মাত্র 6% যে ইম্প্রুভমেন্ট, সেই ইম্প্রুভমেন্ট তাকে 2 কোটি টাকা থেকে 168 কোটি টাকার পে অফে নিয়ে এসেছে। বাট ওই 6% ইম্প্রুভমেন্ট কি খুব সহজ? না, কিন্তু প্রতি মুহূর্তে ছোট ছোট যে চয়েস এবং ডিসিশন, সেই ডিসিশনগুলো রাইট নেওয়ার কারণেই আসলে কিন্তু ওরকম ইম্প্রুভমেন্ট হয়। 680 র্যাঙ্কিংয়ে তো আরও অনেকেই ছিল, অনেকেই আছে, তারা সবাই তো এভাবে উঠে আসতে পারে না। রাইট ডিসিশনগুলো নেওয়ার কারণেই কিন্তু ওই চেঞ্জটা হয়। এই আইডিয়াটা যখন পড়ছিলাম, তখন আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই কাজগুলো যেই কাজগুলো নিয়মিত করা হয়, ছোট হলেও।
তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ইন্সপায়ার করছেন ছোট হলেও রেগুলার কাজ কনসিস্টেন্টলি করতে। এই বইয়ের রাইটার ড্যান হ্যাডির ভাষায় যদি বলি, স্মল স্মার্ট চয়েস প্লাস কনসিস্টেন্সি প্লাস টাইম ইজ ইকুয়াল টু র্যাডিক্যাল ডিফারেন্স। এখানে একটা ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু সময়। আমরা কিন্তু 15 দিন পর্যন্ত ওই 1 টাকার কয়েনের পে অফ বুঝতে পারছিলাম না। একটা সার্টেন টাইম যাওয়ার পর আমরা প্রথমবারের মতো ওই কম্পাউন্ড ইফেক্টের পে অফ ধরতে পারি, পে অফটা আসা শুরু করে। তো একটা লম্বা সময় ধরে কনসিস্টেন্টলি স্মার্ট কোনো চয়েস মেক করতে থাকলে রিয়েল এক্সপোনেনশিয়াল গ্রোথ আসে। সেটা হচ্ছে কোর আইডিয়া। সো আমরা যদি ফার্স্ট স্টেপে এই পে অফ সম্পর্কে, কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার সম্পর্কে কনভিন্সড হই, তাহলে এবার আমরা সেকেন্ড স্টেপ নিয়ে আলাপ করতে চাই। সেকেন্ড স্টেপটা হচ্ছে মাইক্রোওয়েভ মেন্টালিটি ত্যাগ করা। মাইক্রোওয়েভ মেন্টালিটি বলতে কি বোঝানো হচ্ছে? আগে যখন আমাদের এই ওভেন ছিল না, তখন আমরা খাবার কিভাবে গরম করতাম? কড়াইতে দেয়া লাগতো, তারপর নাড়া লাগতো, একটু সময় লাগতো, চুলা চালানো লাগতো। আর এখন কয়েক সেকেন্ডেই খাবার গরম হয়ে যায়, তাই না? আমরা আমাদের লাইফের অন্যান্য সব জায়গাতেও এরকম কন্ডিশনড হয়ে যাচ্ছি। আমরা হোম ডেলিভারি চাই সব কিছু, এমনকি যদি দোয়াও করি আল্লাহর কাছে, ইমিডিয়েটলি কেন দেয়া হচ্ছে না সেটা আমাদের খারাপ লাগে, আমরা হতাশ হয়ে যাই খুব দ্রুত। এই কন্ডিশনিংটা কিভাবে হচ্ছে? একদম শুরুতে বলছিলাম না, আমাদেরকে কন্টিনিউয়াসলি অ্যাডভার্টাইজ দেখানো হচ্ছে যে সব প্রবলেম খুব দ্রুত সলভ হয়ে যাচ্ছে। এইটা দিন শেষে আসলে জাস্ট সেল করার ফন্দি। রিয়েল লাইফে কিন্তু ব্যাপারটা সেভাবে ঘটে না। খেয়াল করে দেখুন, ওই যে এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার করার যে সাবান, সেই সাবানটা তৈরি করতে কিন্তু লম্বা সময় এফোর্ট দেওয়া লেগেছে। লম্বা সময় তাদেরকে সেটাকে মার্কেট করতে হয়েছে, প্রোডাক্টাইজ করতে হয়েছে, এবং তারপর তারা পে অফ পাওয়া শুরু করেছে। আর আমাদেরকে দিন শেষে শুধুমাত্র জাস্ট কনজিউমার বানিয়ে রাখতে চাওয়া হচ্ছে, এবং কনজিউমাররা কিন্তু খুব বেশি পে অফ কখনো পায় না। একটু খেয়াল করলে দেখবেন, আমাদের যে মুভি ইন্ডাস্ট্রি, আমাদের যে গান, অ্যাডভার্টাইজ, এই সব কিছু দিয়ে আমাদের রিয়েলিটিকে ডিস্টর্টেড করে ফেলা হয়েছে। কিন্তু আমরা রিপিটেডলি দেখছি যে মুভিতে দেখানো হচ্ছে এক মুহূর্তে প্রেমে পড়ে যাচ্ছে, তারপর রিলেশনশিপ সারা জীবন ধরে ওই ফুলের মতো রয়ে যাচ্ছে। আসলে কি রিয়েল লাইফে তা হয়? ইন রিয়েলিটি কি আমরা সেটা পাই? বরঞ্চ রিয়েল লাইফে প্রত্যেকটা রিলেশনশিপের পেছনে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে, অনেক বেশি ইনভেস্ট করা লাগে, অ্যান্ড দেন একটা সুন্দর সম্পর্ক থাকে, এবং সেই সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস থাকে। সেটা কি কখনো অ্যাডভার্টাইজে বা মুভিতে বা গানে দেখানো হয়? বা কতটুকু দেখানো হয়? এই যে এক্সপেকটেশনের চেঞ্জ, এই যে কন্ডিশনিং, এটাই সেই মাইক্রোওয়েভ মেন্টালিটি। এক মুহূর্তে আমরা চাচ্ছি কোথাও একটা ইনভেস্ট করব, অনেক টাকা চলে আসবে, পরীক্ষার আগের রাতে শুধু পড়বো, সব পড়াশোনা হয়ে যাবে, পরীক্ষা অনেক ভালো করে ফেলবো। সেই জন্য আমরা শর্টকাট খুঁজি, সাজেশনস খুঁজি, তারপর প্রশ্ন খুঁজি, স্টার্ট আপ দিব, এক্সিট নিব, বড়লোক হয়ে যাব। কিংবা কয়েকদিন এক্সারসাইজ করব, কিংবা কিটো ডায়েট করব, কয়েকদিনের মধ্যে ওজন কমিয়ে একদম ফিট হয়ে যাব। তো এই যে মেন্টালিটি, এক মুহূর্তে সব কিছু হয়ে যাবে, সেই মেন্টালিটি কিন্তু একদিনে তৈরি হয়নি। এবং ক্লাসিক্যাল যে মেন্টালিটি, সাকসেসের ক্লাসিক্যাল যে আইডিয়া ছিল, সেই আইডিয়া ছিল লম্বা সময় ধরে এফোর্ট দেওয়ার। কিন্তু আমাদের এই মেন্টালিটি এখন আর নাই। ফলশ্রুতিতে আমরা বারবার ওই বিক্রির ফাঁদে পা দিই, কিংবা প্রতারণার ফাঁদে পা দিই। সো সেকেন্ড যে স্টেপ, সেই স্টেপে আমাদের এই যে মাইক্রোওয়েভ মেন্টালিটি, শর্টকাটে সব কিছু পাওয়ার মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটা থেকে বের হতে হবে। এবং মনে রাখতে হবে, আসলে সাকসেসের কোনো শর্টকাট নেই। এবং আমরা যাদেরকে ভাবি যে সে লাকি হয়েছে, সে তার অনেক সৌভাগ্য, সে সব কিছু পেয়েছে, ব্যাপারটা আসলে তা না। ড্যান হ্যারি এখানেও একটা সুন্দর ইকুয়েশন দিয়েছেন। ইকুয়েশনটা এরকম যে প্রিপারেশন প্লাস অ্যাটিটিউড প্লাস অপরচুনিটি প্লাস অ্যাকশন ইজ ইকুয়াল টু লাক। অর্থাৎ যেই মানুষগুলো লম্বা সময় ধরে এফোর্ট দিয়ে এসেছে, সে আসলে প্রিপেয়ার্ড থাকে, এবং তার যদি একটা পজিটিভ মাইন্ডসেট থাকে, তাহলে সে অপরচুনিটিগুলো দেখতে পায়। আমাদের চারপাশে অপরচুনিটি সব সময়ই আছে, কিন্তু যারা রেডি না, প্রিপেয়ার্ড না, তারা অপরচুনিটি দেখতে পায় না। যারা অপরচুনিটি দেখতে পায় এবং প্রিপেয়ার্ড এবং তার মাইন্ডসেট আছে, দেন সে যদি অ্যাকশন নেয়, তারপর সে ওই অপরচুনিটির আউটকামটা পায়। সেই আউটকাম যারা পায়, তাদেরকে আমরা ভাবি যে তারা অনেক লাকি। অ্যাকচুয়ালি লাক প্রিপারেশনের একটা রেজাল্ট। সো আমি যদি লম্বা সময় এফোর্ট দিতে পারি, ওই মাইক্রোওয়েভ মেন্টালিটি বা লটারি জেতার মাইন্ডসেট থেকে বের হতে পারি, তাহলে আমার পক্ষে কম্পাউন্ড ইফেক্টের যে পাওয়ার, সেটা হারনেস করার পসিবিলিটি তৈরি হবে ইনশাল্লাহ। আমরা যদি কম্পাউন্ড ইফেক্টের পাওয়ারে কনভিন্স থাকি এবং বুঝতে পারি মাইক্রোওয়েভ মেন্টালিটি আমাদেরকে কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার হারনেস করতে বাধা দিচ্ছে, তাহলে আমরা নেক্সট স্টেপে যেতে পারি। নেক্সট স্টেপ অর্থাৎ থার্ড স্টেপটা হচ্ছে 100% রেসপন্সিবিলিটি নেওয়া। এটার মানে কি? ড্যারেন হার্ডি একবার একটা ওয়ার্কশপে গিয়েছিল, সেখানে যিনি ওয়ার্কশপ নিচ্ছিলেন তিনি প্রশ্ন করেছিলেন, একটা রিলেশনশিপে কার রেসপন্সিবিলিটি কতটুকু? আপনার কতটুকু, আপনার ওয়াইফের কতটুকু, কিংবা আপনার কতটুকু, আপনার পার্টনারের কতটুকু? ড্যান হার্ডি খুব পণ্ডিতের মতো যেটা বলছিলেন, যে তখন তো ইয়াং ছিলেন, মনে হতো সব আমি জানি। তিনি হাত তুলে বলেছিলেন 50-50, আমার 50 আমার ওয়াইফের 50, বা আমার 50 আমার পার্টনারের 50। কেউ কেউ পাশ থেকে বলেছে 60-40, কেউ বলেছে 80-20, আমি 80 নিব, বাকি 20 অন্যের। বাট তখন ওই ওয়ার্কশপ যিনি নিচ্ছিলেন, সে ওয়াইজ পার্সন বলছিলেন 100% রেসপন্সিবিলিটি আপনার। যতটুকু যা ভুল হচ্ছে, অপরপক্ষ যা করছে না, যেটা ফেভারে আসছে না আপনার,
সেটারও রেসপন্সিবিলিটি যদি আপনি নেন, যা কিছু ঘটছে, ইভেন যদি বজ্রপাত হয় আপনার মাথায়, সেটার রেসপন্সিবিলিটিও আপনার নিতে হবে। প্রত্যেকটা রেসপন্সিবিলিটি আমার। এই নিয়ত যদি আমার আসে, এই মাইন্ডসেট যদি আমার তৈরি হয়, তাহলে আমি যেটা করব, আমি কাউকে ব্লেম করব না। আমি কেবলমাত্র খোঁজার চেষ্টা করব আমার ইমপ্রুভমেন্টের অপরচুনিটি কোথায় ছিল, কোথায় ভুল হলো। অ্যান্ড দ্যাটস দ্য অনলি পসিবল ওয়ে, যেই ওয়েতে আমরা কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার হারনেস করতে পারবো। এবং খেয়াল করে দেখুন কিসের রেসপন্সিবিলিটি নিতে হবে, কেন রেসপন্সিবিলিটি আমার। সেটা হচ্ছে যা কিছু আমার লাইফে ঘটছে সেটা আমার কোনো না কোনো চয়েসের রেজাল্ট। দেখুন, যেদিন থেকে আমি বুঝতে শিখেছি কি ঘটছে চারপাশে, সেদিন থেকে একের পর এক আমি চয়েস মেক করছি, এবং যতগুলো চয়েস আমি মেক করছি সেটার রেজাল্ট আজকে আমি যেখানে আছি সেটা। যেমন এই মুহূর্তেও আপনি ভিডিওটা দেখার চয়েস মেক করেছেন, দেন এতটুকু পর্যন্ত কন্টিনিউ করেছেন, সামনে কন্টিনিউ করার নিয়ত করেছেন। কেউ কেউ হয়তো কন্টিনিউ না করে অন্য কিছুতে চলে যাবেন, ফেসবুকে হয়তো স্ক্রল করতে শুরু করবেন, এবং সেটা যদি আপনি করেন, হয়তো মোস্ট ভ্যালুয়েবল যে পার্টটুকু বাকি আছে সেটা আপনার মিস হয়ে যাবে, এবং সেটা হয়তো আপনার লাইফ চেঞ্জ করে দেওয়ার মতো একটা আইডিয়া ছিল, একটা প্রোটোকল ছিল। সো এই ছোট ছোট চয়েস আমরা প্রতি মুহূর্তে মেক করি, এবং আমাদের প্রত্যেকটা চয়েস এক একটা অ্যাকশনে পরিণত হয়, যে অ্যাকশনগুলো দিন শেষে একটা বিহেভিয়ার, দেন একটা হ্যাবিট, অ্যান্ড দেন আমাদের ক্যারেক্টারে পরিণত হয়। একটু চিন্তা করে দেখুন, ফার্স্ট কেউ যখন কোনো একটা নেশা করে, সেটা সিগারেট হতে পারে, একটা গেম হতে পারে, কোনো একটা বাজে কিছু দেখা হতে পারে, সেটা একটা চয়েস ছিল। অ্যান্ড দেন সেই চয়েস থেকে অ্যাকশন, সেই অ্যাকশন থেকে আস্তে আস্তে বিহেভিয়ার, এবং সেই বিহেভিয়ার হ্যাবিটে পরিণত হয়, এবং সেই হ্যাবিট থেকে আস্তে আস্তে তার ক্যারেক্টার তৈরি হয়, এবং মানুষের যে ক্যারেক্টার সেই অনুযায়ী সে আউটকাম পায়। সো বাই ডিফল্ট ক্যারেক্টার বিল্ডিংয়ের জন্য আমাদের আসলে আমাদের চয়েসের দিকে ফোকাস করা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই ছোট ছোট চয়েসের যে কনসিকুয়েন্স, সেটাই যে একটা বিশাল আকার ধারণ করে, সেটাই কিন্তু কম্পাউন্ড ইফেক্টের আইডিয়া। ঠিক এই পয়েন্টে খুব সুন্দর একটা গল্প এই বইতে আছে। লেখকের এক বন্ধু লেখককে একবার নিজের ওয়াইফের সম্পর্কে খুব কমপ্লেন করছিল, তখন লেখক তাকে একটা গল্প বলেছিল, সেই গল্পটা এখানে শেয়ার করেছে। লেখক নিজের ওয়াইফের ব্যাপারে যখন খুব নেগেটিভ আইডিয়া বারবার মাথায় আসছিল, তখন একটা প্র্যাকটিস শুরু করেন। এভরি সিঙ্গেল ডে রাতের বেলা তিনি চিন্তা করতেন যে আমার ওয়াইফ আজকে কী কী করেছে আমার জন্য, বা আমার ওয়াইফের কোন ভালো দিকটা আমি মনে করতে পারি, এবং সেই 3টা করে ভালো দিক বা কৃতজ্ঞতার দিক তিনি প্রতিদিন লিখে রাখতেন। এবং টানা 1 বছর এই কাজটা করার পর ওই ডায়েরিটা একটা বিউটিফুল গিফটে পরিণত হয়। এবং ঠিক আগের বছর বার্থডেতে উনি তার ওয়াইফকে একটা BMW দিয়েছিলেন। এবার যখন এই ডায়েরিটা দিলেন, সেই ডায়েরিটা আগের দেওয়া BMW কিংবা আগের যে কোনো গিফটের চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল ছিল তার ওয়াইফের কাছে। বাট মোস্ট সিগনিফিকেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এই লেখকের ওভারঅল পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে লাইফের সম্পর্কে। তার ওয়াইফকে নিয়ে প্রতিদিন সে যখন একটা পজিটিভ জিনিস খুঁজে বের করতে হতো, কারণ তার লিখতে হবে, তখন সে তার ওয়াইফকে নতুন করে দেখতে শিখেছে, এবং তাদের টোটাল রিলেশনশিপটা খুব অন্যরকমভাবে ফ্লারিশ করেছে, জাস্ট ওই একটা ছোট্ট চয়েস, একটা ছোট্ট হ্যাবিটের কারণে। সো আমরাও যদি আমাদের লাইফের প্রত্যেকটা এরিয়াতে যেই রেজাল্ট আমরা চাই, সেই রেজাল্টের জন্য কোন চয়েস মেক করতে হবে, সেই রেসপন্সিবিলিটি 100% নিজে নেই, তাহলে কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার হারনেস করা আমাদের জন্য আরও ইজিয়ার হয়ে উঠবে। আর 4th স্টেপ হচ্ছে চয়েস ট্র্যাক করতে শুরু করা। অর্থাৎ যে কোনো সময় আপনার যদি মনে হয় লাইফের কোনো এরিয়াতে আপনার কন্ট্রোল কমে যাচ্ছে, আপনি যেদিকে যেতে চান সেদিকে যেতে পারছেন না, বা অন ট্র্যাক ছিলেন, ট্র্যাক হারিয়ে ফেলেছেন, তাহলে একটাই ওয়ে, ইমিডিয়েটলি ট্র্যাক করতে শুরু করেন আপনি আসলে কী করছেন। মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু জানি কোন কোন কাজগুলো করলে আমরা ব্যাংকরাপ্ট হব বা ফিনান্সিয়ালি খারাপ অবস্থায় যাব। আমরা খুব ভালো মতোই জানি কোন কাজগুলো করলে আমাদের রিলেশনশিপগুলো নষ্ট হবে। খুবই ভালো মতো আমরা জানি যে আমাদের শরীর কী করলে নষ্ট হয়, কী খেলে নষ্ট হয়, কী এক্সারসাইজ না করলে নষ্ট হয়। কিন্তু আমরা তারপর ওই চয়েসগুলো মেক করি। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা প্রতি মুহূর্তে যে চয়েস মেক করি সেটার ব্যাপারে আমরা স্লিপ ওয়াকিং করি। আমরা আসলে অ্যাওয়্যার না যে আমি প্রতি মোমেন্টে চয়েস মেক করছি। বাট যেই মুহূর্ত থেকে আমরা চয়েস ট্র্যাক করতে শুরু করি, তখন থেকে আমাদের অ্যাওয়ারনেস তৈরি হয়। ধরুন আপনি ফিনান্সিয়াল একটু চ্যালেঞ্জ ফেস করছেন, টাকা পয়সা কোনোভাবে হিসাব থাকে না, সব খরচ হয়ে যায়, কোথায় খরচ হয় আপনি নিজেও বুঝতে পারেন না, এবং ইন দি এন্ড আপনি দেখতেছেন যে আপনার কোনো আসলে গ্রোথ হচ্ছে না ফিনান্সিয়ালি, এবং আপনি যা চাচ্ছেন, যা কিনতে চাচ্ছেন, যা করতে চাচ্ছেন, কিছুই করতে পারছেন না, কারণ হাতে টাকাই থাকে না। সো আপনার কাজ হচ্ছে নেক্সট অন্তত 1 সপ্তাহের জন্য প্রত্যেকটা এক্সপেন্ডিচার নোট করে রাখা। সেটা হতে পারে কোনো অ্যাপে, হতে পারে আপনার ছোট্ট একটা নোটবুক পকেটে থাকবে। যদি আপনি 5 টাকার একটা চকলেটও কেনেন, সেই 5 টাকার চকলেটটাও নোট ডাউন করতে হবে। এবং 1 সপ্তাহ পর আপনি যখন আপনার সেই লিস্টটা দেখবেন, আপনি কী কী খরচ করেছেন, কোথায় কোথায় খরচ করেছেন, তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন লুপহোলগুলো কোথায়, কোন দিক দিয়ে টাকাটা বের হয়ে যাচ্ছে। সো ফার্স্ট থিং হচ্ছে অ্যাওয়ারনেসটা আনা, মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারা যে আসলে কী হচ্ছে আমার লাইফের ওই এরিয়াতে। সো আপনি যখন ধরতে পারবেন যে প্রতিটা টাকা কোথায় খরচ হচ্ছে, এরপর আপনার যেটা করতে হবে, সেখানে এবার কনসিয়াস কোনো একটা চয়েস ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন এমন হতে পারে আপনি ক্যালকুলেট করে দেখলেন 2015 সালের ঠিক এই সময়টায়, মাঝামাঝি সময়ে গোল্ডের দাম কত ছিল? 41,000 টাকা। আর আজকে গোল্ডের দাম কত? 1,70,000 টাকা ভরি।
এখন আপনি আমাকে বলুন, আপনি যদি ২০১৫ সালে কোনো একটা বাজে খরচ করে থাকেন, ধরেন ৳১০,০০০ দিয়ে এমন একটা কিছু কিনেছেন যেটার এখন আর কোনো অস্তিত্বই নেই। সেই ৳১০,০০০ দিয়ে যদি আপনি একটা ছোট গোল্ড বার কিনতে পারতেন বা গোল্ডের কোনো একটা কিছু কিনতেন, সেটার এখন ভ্যালু হয়ে যেত ৳৪০,০০০, প্রায় ৪ গুণ। অন্যান্য নিটি-গ্রিটি হিসাব বাদ দিলাম, ডিটেইলে গেলাম না। কিন্তু অ্যারাউন্ড এই যে টাকার ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় বছর টু বছর, আমি যদি বাজে খরচ না করে সেই টাকা দিয়ে ইনভেস্ট করি, সেটাতে আমি জমিতে হোক, গোল্ডে হোক, গবাদি পশুতে হোক বা ট্রুলি যেগুলো ভ্যালুয়েবল অ্যাসেট, সেগুলোতে যদি আমি ইনভেস্ট করি, তাহলে ওই টাকাটাই কিন্তু দিন শেষে অ্যাড হয়ে আমার ওয়েলথে পরিণত হচ্ছে। এর মানে এই না যে আপনি কঞ্জুস হয়ে যাবেন, কৃপণতা করবেন। ডেফিনিটলি বেটার ইনভেস্টমেন্ট হচ্ছে সাদাকা করার মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সাদাকা অ্যাকচুয়ালি মাল্টিপ্লাইড হয়। এই পৃথিবীর টাকা কতটুকু আর মাল্টিপ্লাইড হবে? ১০ বছরে ৪ গুণ হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন মাল্টিপ্লাই করে দিবেন সেটা বহু গুণ হবে এবং আখিরাতে সেটা পাওয়াটা আরও বেশি দি ইনভেস্টমেন্ট। বাট সাদাকার ব্যাপারে কৃপণতা আমরা করব না। ফ্যামিলির পেছনে খরচ করার ব্যাপারে কৃপণতা করব না। কোনো একটা ভালো কাজে কৃপণতা করব না। কিন্তু যখন আমরা অনর্থক কোনো কাজে টাকা খরচ করি, অযথা কিছু একটা কিনি, অযথা কিছু একটা খাই, সেটা না করে আমরা রাইট কাজে যদি ইনভেস্ট করি, সেটা একটা ওর্দি কাজ। এবং সেরকম কোনো একটা ভ্যালু যখন আমরা আমাদের সেই চয়েসের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করব, তারপর আমরা দেখব আমরা বেটার চয়েস মেক করছি। এবং বেটার চয়েস যখন আমরা মেক করতে থাকবো কনসিস্টেন্টলি সময়ের সাথে, সেটা একসময় র্যাডিক্যাল ডিফারেন্স ক্রিয়েট করবে এবং আমরা দেখব যে আমরা ফিনান্সিয়ালি যে স্ট্রাগল করছিলাম, সেই স্ট্রাগলটা আস্তে আস্তে চলে গেছে। অর্থাৎ আমার কাজ হচ্ছে শুরুতে ট্র্যাক করা, অ্যাওয়্যার হওয়া, দেন কোথায় ভুল হচ্ছে, নৌকার ছিদ্রটা কোথায়, সেই ছিদ্রটা বের করে সেটা বন্ধ করা, তারপর পাল লাগানো, অর্থাৎ বেটার কোনো একটা ভ্যালু সেট করা। তাহলে বাই ডিফল্ট ওই এরিয়াতে আমার ইমপ্রুভমেন্ট হবে। আমি ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে যদি দেখি, আমি যদি ডিফিকাল্টি ফেস করি আমার ওজন কন্ট্রোল করার ক্ষেত্রে, তাহলে আমি ৭ দিন টানা আমি যা কিছু মুখে দিব সব লিখে রাখবো। এতটুকু কষ্ট যদি আমি একবার করি, তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো ওই যে একটু চানাচুর মুখে দেই, একটু একটা চকলেট খাই, একটু চা খাই ২ চামচ চিনি দিয়ে, ওগুলোই আসলে দিন শেষে অ্যাড অন হচ্ছে, অ্যাড করে এত বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি তখন বেটার কি ডিসিশন নিব? হয়তো আমি রিপ্লেস করব কিংবা ডিসাইড করবো যে আমি অ্যাওয়্যার হয়ে কনসিয়াসলি সব কিছু খাবো, যেটাই খাই না কেন, এবং সেটাই আস্তে আস্তে আমাদের ইমপ্রুভমেন্ট এনে দিবে। এভাবে আমাদের লাইফের যে কোনো এরিয়া, আমার যদি পড়াশোনায় ডিফিকাল্টি হয়, আমার যদি টাইম ম্যানেজমেন্টে ডিফিকাল্টি হয়, আমার ফার্স্ট কাজ হচ্ছে সেটা ট্র্যাক করতে শুরু করা। সো দেখুন আমরা আজকে কি করলাম। শুরুতে কম্পাউন্ড ইফেক্টের পাওয়ারটা বুঝলাম, তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা আমাদের যে মাইক্রোওয়েভ মেন্টালিটি আছে, শর্টকাটে সব কিছু পাওয়ার ইচ্ছা আছে, একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে বা কন্ডিশনিং হচ্ছে, সেটা থেকে আমরা বের হব। অ্যান্ড দেন আমরা 100% রেসপন্সিবিলিটি নিব নিজের লাইফের চেঞ্জের জন্য এবং নিজের লাইফে যা ঘটছে, যেটা নেগেটিভ, যেটা অ্যাকসেপ্টেবল না, সেটারও 100% রেসপন্সিবিলিটি আমরা নিব। এবং ফোর্থ স্টেপে এসে আমরা আসলে একটা প্রোটোকল ডেভেলপ করেছি যেন আমরা কম্পাউন্ড ইফেক্টকে হার্নেস করতে পারি, আমাদের চয়েসগুলোকে কন্ট্রোল করতে পারি। সো তাহলে আমার যে কমিটমেন্ট ছিল যে শুধুমাত্র নলেজ শেয়ার না, সাথে একটা প্রোটোকল দেয়া, যে প্রোটোকল ফলো করে ওই নলেজটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং সাথে সেই নলেজটা অ্যাপ্লাই করার জন্য যে টুলস লাগবে সেই টুলস আমরা দিব। সেই পুরো ব্যাপারটাই আমি আজকে করার চেষ্টা করেছি। এই বইয়ের প্রথম যে ২ চ্যাপ্টারের যে আইডিয়াগুলো বেশ বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে ছিল, সেগুলোকে একটু গুছিয়ে এনে 4টা স্টেপে ভাগ করে আমরা একটা প্রোটোকল ডেভেলপ করলাম, যেটার মাধ্যমে আমরা এটা কাজে লাগাতে পারি। ফোর্থ স্টেপে তো একদম অ্যাপ্লাইড একটা জিনিস পেলাম এবং টুলস হিসেবে আমি একটা ওয়ার্কশিট দিয়ে দিব, যেটা আপনি ডাউনলোড করে সেটা দেখে খাতায়ও লিখতে পারেন কিংবা প্রিন্ট করে নিতে পারেন। এবং আপনার কাজ হবে সেটা হচ্ছে এই মুহূর্তেই, এই ভিডিওটা শেষ হওয়ার পরপরই আপনার লাইফের 3টা এরিয়া চুজ করা, যে 3টা এরিয়ায় আপনি যে এক্সপেক্টেড আউটকাম চান, যেটা অ্যাচিভ করতে চান, সেটা হয়তো পারছেন না কিংবা হয়তো আরও বেটার করার জায়গা আছে। সেই 3টা এরিয়াতে আপনি চয়েসগুলো ট্র্যাক করা শুরু করতে হবে নেক্সট 7 দিনের জন্য। একসাথে 3টা যদি না করতে চান, যেকোনো একটা করে তারপরের সপ্তাহে একটা, তারপরের সপ্তাহে একটা করতে পারেন। আমাদেরকে কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। এটা একটা পাবলিক ডিসপ্লে অফ কমিটমেন্টও হতে পারে যে আপনি আসলে এই মুহূর্তে আপনার লাইফের কোন এরিয়াতে ফোকাস করতে চান। এবং 7 দিন পর এসে যখন আমরা ট্র্যাকিংটা শেষ করব, সেই 7 দিন পর এই ট্র্যাকিংয়ের রেজাল্টটা আপনি কমেন্টে শেয়ার করতে পারেন। পাশাপাশি এটা অ্যাড করতে পারেন যে এই 7 দিনে আপনার কী রিয়েলাইজেশন হলো এই ট্র্যাকিং করার পর, এবং আপনি আসলে আপনার কোন চয়েসটা চেঞ্জ করতে চান, কোন চয়েসটাকে আপগ্রেড করতে চান এবং নতুন কি চয়েস অ্যাড করতে চান, কোন ভ্যালু অ্যাড করতে চান ওই এরিয়াতে। অ্যান্ড ফাইনালি সেই চয়েসটা অ্যাড করার পর আপনি আরও 1 সপ্তাহ বা আরও 1 মাস নতুন যে স্টাইল, সেই স্টাইলে কাজ করে আপনার ওই এরিয়াতে কি ইমপ্রুভমেন্ট হলো সেটা আমাদের সাথে যদি শেয়ার করেন, এই এক একটা কমেন্টের থ্রেড কিন্তু খুব ইন্সপায়ারিং এক একটা ব্যাপার হয়ে যেতে পারে এক একটা মানুষের জন্য। ইনশাআল্লাহ যারা পরবর্তীতে আসবে তারা সেই কমেন্ট থ্রেড ফলো করতে পারবে। আপনার জন্য এটা একটা ইন্সপায়ারিং ব্যাপার হতে পারে ইনশাআল্লাহ। আর অবশ্যই এই বইটা সংগ্রহে রাখার চেষ্টা করবেন, কারণ এই বইটাতে আরও অনেক বিউটিফুল আইডিয়া আছে। লেখক যেভাবে করে এক্সপ্রেস করতে চেয়েছেন, আমি তো ডেফিনেটলি আমার মতো করে এক্সপ্রেস করেছি। সো বইটা যদি আপনার সংগ্রহে থাকে, ডেফিনেটলি ওটা আপনার জন্য হেল্পফুল হবে ইনশাল্লাহ। আমারও আছে। এবং বইটা কেনার জন্য কোনো একটা লিঙ্ক বা কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ, বা আপনারা সার্চ করেও খুঁজে নিতে পারেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।